আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসলামী আন্দোলনের মহাসমাবেশ, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন নয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যানজট এড়াতে পরামর্শ, কেন্দ্রে প্রবেশ 8:30 থেকে। ডিএনসিসির উদ্যোগে ই-রিকশা প্রশিক্ষণের মাধ্যমে নতুন যুগের সূচনা। হরমুজ প্রণালীর অস্থিরতা, ইরানের হুমকিতে তেল বাজারে উদ্বেগ। পোকোরোভস্কের কূটচালে যুদ্ধের উত্তাপ, রাশিয়ার 1 লাখ সেনা মোতায়েন। পাকিস্তানে আত্মঘাতী হামলায় 13 সেনা শহীদ, শান্তি ধ্বংসের নাটক। প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেটের আলো ছড়িয়ে যাবে, জানান বিসিবির সভাপতি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হল ইসলামী আন্দোলন বাংলাদেশের এক বিশাল মহাসমাবেশ। এই মহাসমাবেশে মূল বার্তা স্পষ্ট করে বলা হয়েছে, নির্বাচন হবে শুধুমাত্র সংখ্যানুপাতিক পদ্ধতিতে। কথা বলেন সংগঠনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, যারা বলেন পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া আর কোনো পথ খোলা নেই। আজকের এই জনসমুদ্র পিআর পদ্ধতি নির্বাচনের পক্ষের জনসমুদ্র। সংগ্রামী দেশবাসী, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি নির্বাচনের মতো বিষয় ঐক্যমত্য না হলে গণভোটের আয়োজন করতে হবে। সংসদের উভয় কক্ষে অবশ্যই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যে যার যত শতাংশ ভোট পাবে সংসদে তাদের সেই অনুপাতি হারে। তিনি আরো বলেন, 1972 সালের সংবিধান জনগণের আশা আকাঙ্ক্ষার পরিপন্থী। এই সংবিধান মানেই স্বৈরাচার তৈরি হয়েছে। এখন দরকার রাষ্ট্রের মৌলিক সংস্কার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। সংসদের প্রস্তাবিত উভয় কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দেয়া সহ 16 দফা ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার 28 জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় মহাবেশ থেকে এই ঘোষণা দেয়া হয়। দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান ঘোষণাপত্র পাঠ করেন। গণঅভ্যুত্থানের পর গঠিত সংস্কার কমিশন সমূহের মধ্যে 6টি কমিশনের প্রস্তাবনা আমাদের পাঠানো হয়েছিল। আমরা সেই প্রস্তাবনা পর্যালোচনা করে বিস্তারিত মতামত দিয়েছি। ভবিষ্যৎ স্বৈরতন্ত্র রোধ করা, সুশাসন প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্র পরিচালনায় জনমতের প্রতিফলন নিশ্চিত করার বিষয়টি মুখ্য রেখে আমরা আমাদের প্রস্তাবনা জমা দিয়েছি। আমাদের প্রস্তাবনাগুলো সক্রিয় বিবেচনায় নেওয়ার জন্য আজকের মহাসমাবেশ থেকে আমরা আহ্বান জানাচ্ছি। মহাসমাবেশে বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বোধি জ্ঞান ভাবনা কেন্দ্রের সভাপতি দয়াল কুমার বড়ুয়া, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, জামাতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, খেলাফত মজলিসের ড আহমদ আব্দুল কাদের, ইসলামী ঐক্যজোটের সাখাওয়াত হোসেন রাজি, এনসিপির সদস্য সচিব মোহাম্মদ আক্তার হোসাইন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু সহ অন্যান্য নেতৃবৃন্দ। সর্বত্রই জোর দিয়ে বলা হয়, অভ্যুত্থান শুধুমাত্র শাসক পরিবর্তনের জন্য নয়, এটি ছিল দেশের সার্বিক রূপান্তর ও পুনর্গঠনের আন্দোলন। মহাসমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ দেশের শাসন ব্যবস্থা, সংবিধান ও সমাজের মৌলিক পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আজ পর্যন্ত এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র একের পর এক আমাদের গলা টিপে ধরেছে। আমরা এইবার সিদ্ধান্ত নিয়েছি, পীর সাহেব তরমোনাই যে সিদ্ধান্ত দিয়েছে যে পিআর সিস্টেমে যদি ভোট হয় হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে, নইলে যাবে না। শুভেচ্ছা জানাই ইসলামী আন্দোলনের পীর সাহেবকে এবং তার সাথে অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দকে, যারা আজকের ইসলামী আন্দোলনের এই সমাবেশে বাংলাদেশের প্রায় সকল মত পথের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই মঞ্চে একত্রিত করেছেন। এবং আজকের এই সমাবেশ অত্যন্ত সময়োপযোগী এবং কার্যকর বিষয়ের উপরে ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একদল খুনিকে তাড়িয়েছি, তাড়ানোর 9 মাস হয় নাই আরেক দল খুনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল চাঁদাবাজকে তাড়িয়েছি, বাংলাদেশে আরেক দল চাঁদাবাজ তৈরি হয়ে গিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা আর কোনো চাঁদাবাজদেরকে দেখতে চাই না।
ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে তারা সকাল 8:30 থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারেন। এই পদক্ষেপের মূল লক্ষ্য হল কেন্দ্র এলাকায় যানজট ও জনদুর্ভোগ কমানো। শনিবার 28 জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে 8:30টার পর থেকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেয়া হবে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশের পূর্ব নির্ধারিত নিয়মাবলী এবং অন্যান্য নির্দেশিকা একই থাকবে। আদেশ অনুযায়ী এর জন্য পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এই সিদ্ধান্ত ঢাকার সব কেন্দ্রে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার 26 জুন সকাল 10টায় সারা দেশে একযোগে শুরু হয় 2025 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার প্রায় 12,51,000 শিক্ষার্থী 2,797 কেন্দ্রে অংশ নিচ্ছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন উদ্যোগে পাল্টে যাচ্ছে নগরীর গণপরিবহন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের নকশা অনুযায়ী তৈরি ব্যাটারি চালিত ই-রিকশাগুলোর শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার 28 জুন গুলশান নগর ভবনের অডিটোরিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, জুলাই মাসে আমরা রিকশাওয়ালাদের নিবন্ধন ও প্রশিক্ষণের মাধ্যমে লাইসেন্সিং ব্যবস্থা চালু করব। এর মাধ্যমে তাদের অবৈধ কার্যকলাপের সুযোগ শেষ হবে এবং তারা যথাযথ নাগরিক মর্যাদা পাবে। উপদেষ্টা আরও বলেন, প্রথমত এই যানবাহনের সর্বোচ্চ গতি ঘণ্টায় 30 কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। এগুলো চলবে মূল সড়ক বাদ দিয়ে পাড়া মহল্লার অলিগলি। পরিকল্পনার অংশ হিসেবে 300 জন প্রশিক্ষককে মাস্টার ট্রেনার হিসেবে গড়ে তোলা হচ্ছে। প্রথম দফায় 200 জন প্রশিক্ষককে 3 দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে 28, 29 ও 30 জুন। দুই সিটিরই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে পল্টন এবং ধানমন্ডি অঞ্চল এবং উত্তর সিটি কর্পোরেশনের অধীনে উত্তরা, এই দুইটা অঞ্চলকে দিয়ে আমরা আমাদের কাজটা শুরু করব। এটা কখনোই আনলিমিটেড হবে না। এখন যেরকম কোনো নিয়ম নেই, তো আপনি চাইলেই কালকেও 10,000 রিক্সা ঢুকিয়ে দিতে পারবেন ঢাকায়। তো এইটা আমরা প্রত্যেকটা জোন ওয়াইজ নির্দিষ্ট থাকবে রিক্সা, এবং ওই রিক্সাগুলো ওই জোনেই চলবে। ইসরায়েল ও ইরানের মধ্যে সম্প্রতি পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্বজুড়ে এক নতুন আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ইরানের হুমকি, যেখানে তারা এই গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করার কথাও ভাবছে। এই প্রণালীটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের সবচেয়ে সংকীর্ণ অংশে অবস্থিত এই হরমুজ প্রণালী মাত্র 40 কিলোমিটার প্রশস্ত, যেখান দিয়ে প্রতিদিন হাজার হাজার ব্যারেল তেল পারাপার হয়। এই জলপথের বন্ধ হয়ে যাওয়া মানে আন্তর্জাতিক বাজারে সৃষ্টি হতে পারে অস্থিরতা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। হরমুজ প্রণালী বিশ্বের অর্থনীতি ও জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে থাকা এক অপরিহার্য জলপথ। বিশ্বের স্বার্থের সঙ্গে জড়িয়ে থাকা এক অতি গুরুত্বপূর্ণ জলপথ এখন যেন এক বারুদে ভরা অস্ত্র। ইরানের হুমকি, যুক্তরাষ্ট্রের চাপ এবং চীনের প্রতিক্রিয়া, এই তিনের জটিল জাল বুনে চলেছে প্রতিদিনের নিরাপত্তা ও অর্থনীতির ভবিষ্যৎ। এই জলপথের ভবিষ্যৎ এখন ঝুলে আছে এক অন্ধকার ছায়ার নিচে। বিশ্বজুড়ে এই জলপথের গুরুত্ব অপরিসীম। মোট প্রায় 20% তেল এই পথে পরিবাহিত হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলো এই জলপথ দিয়ে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ করে। ফলে এই পথ বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছুঁতে পারে। ইতিমধ্যে হুমকি দেওয়ার পর থেকে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। সোমবার অপরিশোধিত তেলের দাম পৌঁছায় প্রায় $81, যা গত 5 মাসের মধ্যে সর্বোচ্চ, যদিও পরে তা কিছুটা কমে $78 স্থির হয়। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই পরিস্থিতি যদি আরও জটিল হয়ে ওঠে তাহলে তেলের দামের অস্থিরতা আরও বাড়বে। এর প্রভাব পড়বে আমাদের দৈনন্দিন জীবনেও। গাড়ির জ্বালানি থেকে শুরু করে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। চীন, যে বিশ্বের সবচেয়ে বড় ইরান থেকে তেল ক্রেতা, এই পরিস্থিতিতে বেশ উদ্বিগ্ন। ভর্টেক্সার অনুসারে গত মাসে চীনের কাছ থেকে ইরানের তেল আমদানি দৈনিক 1.8 মিলিয়ন ব্যারেল ছাড়িয়েছে। এই দেশ ছাড়াও ভারত, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো এই জলপথের উপর সম্পূর্ণ নির্ভরশীল। হরমুজ প্রণালী বন্ধ হলে জ্বালানি সংকটের পাশাপাশি সামরিক অস্থিরতা বাড়বে। এই পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে পারে বিশ্বজুড়ে রাজনৈতিক উত্তেজনা। অশান্তি বাড়লে শান্তিপূর্ণ সমাধান কঠিন হয়ে পড়বে। বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলছেন, এই পরিস্থিতি চালিয়ে গেলে লাভের থেকে ক্ষতি বেশি হবে। এই ঝুঁকি এড়াতে হলে সতর্কতা অবলম্বনই এখন একমাত্র উপায়। এবি নিউজ,
ডেস্ক রিপোর্ট। উত্তর আকাশে ঝড়ের মতো ছড়িয়ে পড়া যুদ্ধের অশান্তি এখন ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্কের পাশে। সেখানে রুশ সেনারা জড়ো হয়েছে প্রায় 1,10,000 সৈন্য নিয়ে। শহরটি দখলের জন্য তারা এখন প্রস্তুত। ইউক্রেনের সেনাপ্রধান ওলেকজান্ডার শ্রেস্কি জানিয়েছেন, এই শহরটি যুদ্ধের সবচেয়ে উত্তপ্ত কেন্দ্র হয়ে উঠেছে। প্রায় 1 বছর ধরে রুশ বাহিনী এই শহরটি দখল করতে চেষ্টা চালাচ্ছে। যদিও সামরিক শক্তি ও অস্ত্রের দিক থেকে তারা এগিয়ে থাকলেও এখনও তারা সফল হয়নি। শহরটি আগে ছিল প্রায় 60,000 বাসিন্দা, কিন্তু যুদ্ধের প্রভাবে বেশিরভাগই এখন সরে গেছেন। অন্যদিকে রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধবিরতির আলোচনাও আবার মুখ থুবড়ে পড়েছে। ইউক্রেনের দাবি, রুশ বাহিনী যেন আগের চেয়েও বেশি অঞ্চল দখল করতে পারে, সেই জন্যই তারা আলোচনায় স্থগিত রেখেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে গভীর এক কূটচাল, যা যুদ্ধের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তোলে। যুদ্ধের আগে যেখানে ছিল শান্তিপূর্ণ জীবন, এখন সেখানে অশান্তির কালো ছায়া, যেখানে প্রতিটি মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে। পাকিস্তানের উত্তরের প্রান্তে খাইবার পাখতুনখোয়ায় এক বেদনাদায়ক ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উত্তর ওয়াজিরিস্তানের এক প্রান্তরে আত্মঘাতী বোমা হামলায় 13 সেনা শহীদ এবং আরও 29 জন আহত হয়েছেন। এই হামলার ঘটনা ঘটেছে সেনাবাহিনীর একটি গাড়ি বহরের মধ্যে বিস্ফোরকবাহী গাড়ি ঢুকে পড়ার পর, যেখানে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপে পরিণত হয় বেশ কয়েকটি বাড়ির ছাদ। একজন সরকারি কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, বিস্ফোরণে 13 জন সেনা শহীদ এবং 29 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 10 জন সেনা আর বাকি 10 জন বেসামরিক। এছাড়া ঘটনাস্থলের কাছাকাছি 2টি বাড়ির ছাদ উড়ে গেছে এবং সেখানে 6 জন শিশু আহত হয়েছে। আহতদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। তালেবান গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের উপশাখা হাফিজ গুল বাহাদুর আর্মড গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে। উল্লেখ্য, পাকিস্তানের 4 প্রদেশ ও 3 কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানের সন্ত্রাসের আগ্রাসন দিন দিন বেড়েই চলেছে। এই দুটি অঞ্চলেই বর্তমানে পাকিস্তান তালেবান ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর যুদ্ধক্ষেত্র। দেশের ক্রিকেটকে মহাদেশের এক বিস্ময় করে তুলতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই লক্ষ্য সামনে রেখে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বললেন, তারা প্রত্যন্ত অঞ্চলের ক্রিকেটারদের উন্নয়নে ব্যাপক উদ্যোগ নিয়েছে। তার কথায়, দেশের প্রত্যন্ত এলাকায় ক্রিকেটের আলো জ্বালাতে কাজ করছি, যেন উপজেলা থেকে একজন ক্রিকেটার দাবি করতে পারে আমি বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। শনিবার 28 জুন রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে ক্রিকেট কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই আয়োজনটি বাংলাদেশ ক্রিকেটের রজত জয়ন্তী উপলক্ষে করা হয়েছে। বুলবুল বলেন, আমরা চাই না ক্রিকেট কেন্দ্রীভূত থাকুক শুধু ঢাকায়। আমি চাই রংপুরের চট্টগ্রামের দল ঢাকায় বসে না, বরং প্রত্যন্ত অঞ্চলে থাকুক বিসিবি ও সিলেকশন কমিটি। রংপুরের ছেলে ও মেয়েরা একত্র হয়ে দেশের জন্য শিরোপা জিতবে এবং পরবর্তীতে জাতীয় দলে সুযোগ পাবে। তিনি আরও যোগ করেন, আমরা ক্রিকেটের ক্রেজকে ছড়িয়ে দিতে চাই, যেন রংপুরের খেলা দেখার জন্য মানুষ রাজশাহীতে বাস ভরে যায়। প্রপার কোচিং, ট্রেনিং, এডুকেশন দিয়ে আমরা এখানে প্রপার কোচ তৈরি করব। সেই কোচিং থেকে আমরা ভালো শুধু কোচ তৈরি করবো না, ভালো মানুষ তৈরি করব। সেই কোচরাই ভালো ভালো ক্রিকেটার তৈরি করবে। আর যে কথা বলছেন সিলেকশনের অবশ্যই একটা ক্রাইটেরিয়া থাকতে হবে। সেই ক্রাইটেরিয়ার মাধ্যমে প্লেয়ারও সিলেক্টেড হবে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।